আসসালামু আলাইকুম। রাজা টিভিতে সবার জন্য আমার সালাম ও শুভেচ্ছা। আশা করছি সবাই তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি কেমিস্ট্রি তৃতীয় অধ্যায়ে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে এসেছি। আহ সৃজনশীল এটি হচ্ছে একটি বোর্ড কোশ্চিন, দিনাজপুর বোর্ড 2021। এখানে উদ্দীপকে বলা হয়েছে কপারের দুটি আইসোটোপ 63 কপার 65 কপার এবং এর আপেক্ষিক পারমাণবিক ভর 63.5। প্রশ্নে বলা হয়েছে কতে পরমাণু কাকে বলে, খতে বলা হয়েছে রোগ নির্ণয়ে আইসোটোপের ব্যবহার লিখো, গয়ে বলা হয়েছে উদ্দীপকের আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয় করো, ঘয়ে বলা হয়েছে উদ্দীপকের মৌলটির ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কি বিশ্লেষণ করো। তো আমি তোমাদেরকে আগেই বলেছি আমি প্রতিটা অধ্যায়ের কয়েকটা সৃজনশীল সমাধান তুলে ধরতে চাই, যাতে করে তোমাদের প্র্যাকটিস সুবিধা হয়। এই সৃজনশীলটি কমন আসবে এমনটি কিন্তু কখনোই ভেবো না। এটাই যে আমরা যদি প্রতিটা অধ্যায় থেকে কিছু প্রশ্ন প্র্যাকটিস করতে পারি, কিছু প্রশ্নের অ্যান্সার আমাদের আয়ত্তে রাখতে পারি, তাহলে আমরা এই বিশ্বাসটা রাখতে পারবো যে ইনশাল্লাহ আমরা সেই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসলে আমরা অ্যান্সার দিতে পারবো। এই বিশ্বাসটা আমাদের অবশ্যই তখন সৃষ্টি হবে। তো যা হোক, সেই জন্যই আমি আজকে আবার তৃতীয় অধ্যায়ের সৃজনশীলটি এখানে তুলে ধরছি। তো কয়ে যদি বলা হয়, কয়ে বলা হয়েছে পরমাণু কাকে বলে। সবাই জানো পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ওই মৌলের গুণাগুণ বজায় থাকে। ক্ষয়ে বলা হয়েছে রোগ নির্ণয়ে আইসোটোপের ব্যবহার লিখো। আইসোটোপের ব্যবহার যেমন টিউমার নির্ণয় ও নিরাময়ে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। তেজস্ক্রিয় আইসোটোপ মানে যেসব আইসোটোপের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে মানে নিজে নিজে ভেঙে যায় এবং গামা বিটা আলফা রশ্মি বিকিরণ হয়। এছাড়াও শ্যাক ভরসংখ্যাবিষ্ট কবল থেকে নির্গত গামা রশ্মি নিক্ষেপ করে ক্যান্সারের কোষগুলোকে ধ্বংস করা হয়। আবার লিউমোনিয়া রোগের চিকিৎসায় 72 ফসফরাস এর ফসফেট ব্যবহৃত হয়। এছাড়াও থাইরয়েডের ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করার জন্য 131 আয়োডিন ব্যবহৃত হয়। আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটা লাইন বললাম, কেন এখানে আমরা ক্ষয়ের অ্যান্সারটা লিখছি। এখানে ক্ষয়ের অ্যান্সার এত বড় করার কোনো প্রশ্নই আসে না। তো আশা করছি বুঝতে পেরেছ। গয়ে বলা হয়েছে উদ্দীপকের আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয় করো। উদ্দীপকে দেওয়া আছে কপার এবং আইসোটোপ দুইটি হচ্ছে 63 ও 65। এখানে শতকরা পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে এবং আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে। তাহলে শতকরা পরিমাণটা আমাদের কি করতে হবে, ধরে নিতে হবে, কারণ শতকরা পরিমাণটা আমাদের বের করতে হবে। তো আমরা যদি একটা আইসোটোপের শতকরা পরিমাণ ধরে নিই, তাহলে কি করতে হবে, 100 ভিতরে আর একটা বাদ দিলে আমরা অপরটি পাবো, কেননা শতকরা মানে 100। দেখা যাক কিভাবে আমরা অ্যান্সারটা নিয়ে আসতে পারি। গয়ের অ্যান্সার আইসোটোপের কপারের দুটি আইসোটোপ 63, 65 এবং এদের আপেক্ষিক পারমাণবিক ভর 63.5। তাহলে যদি আমরা মনে করি কপার 63 এর শতকরা পরিমাণ X%, কপার 63 কপার এর
শতকরা পরিমাণ x%, মানে শতকরা মানে 100, তাহলে অপরটি আমরা অবশ্যই 100-র মধ্যে বাদ দিলে পাবো। তাহলে অতএব কপার 65 এর শতকরা পরিমাণ এত %। আমরা জানি কোন মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর, যে কোনো মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর, যেমন কোন মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর পারমাণবিক ভর সমান পি গুণ এম এন প্লাস এস গুণ আর বাই 100। এটা হচ্ছে সূত্র। এই ক্ষেত্রে আমরা ধরতে পারি যে প্রথম আইসোটোপের ভর পি এবং শতকরা পরিমাণ এম, দ্বিতীয় আইসোটোপের ভর কিউ শতকরা পরিমাণ এন, যদি তৃতীয় থাকে তৃতীয় আইসোটোপের ভর এস শতকরা পরিমাণ এম। এরকমভাবে আইসোটোপ 2 বা 3টি থাকলে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সূত্র। তো এখন দেখা যাক কিভাবে আমরা আসতে পারি। এখানে কিন্তু উদ্দীপকে দেওয়া আছে আপেক্ষিক পারমাণবিক ভর, আর আমাদের বের করতে হবে শতকরা পরিমাণ। তাহলে কপারের আপেক্ষিক পারমাণবিক ভর কত? কপারের আপেক্ষিক পারমাণবিক ভর কি হবে? কপারের আপেক্ষিক পারমাণবিক ভর আমরা যদি ধরি দেওয়া আছে 63 মসজিদ, এটা প্রথম আইসোটোপের ভর এবং এটা শতকরা পরিমাণ, দ্বিতীয় আইসোটোপের এটা ভর এবং শতকরা পরিমাণ। তাহলে প্রথম আইসোটোপের ভর দেওয়া আছে আমাদের 63, তাহলে কি হবে 63 গুণ শতকরা পরিমাণ আমাদের এক্স, 63 শতকরা পরিমাণ এক্স, তারপরে হচ্ছে 65 দ্বিতীয় আইসোটোপ গুণ হচ্ছে এর শতকরা পরিমাণ আমরা কি পেয়েছি 100 মাইনাস এক্স বাই কত 100। এইটা হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর আমরা সূত্রের মাধ্যমে পেলাম। কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া আছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর 63, তাহলে এইটা ইকুয়াল টু আমরা এইটা করব 63.5। কেন করব? গড় আপেক্ষিক ইকুয়াল টু গড় আপেক্ষিক যদি আমরা করি তাহলে আমরা শতকরা পরিমাণটা অবশ্যই বের করতে পারবো। তাহলে দেখা যাক কি হয়। বা এখানে 63x 65 হচ্ছে এক্স ইকুয়াল টু কি হবে 63.50।
এরপরে যদি আমরা 63 65 থেকে বাদ দিই তাহলে -2x ইকুয়াল টু এটা এপারে চলে আসে 63 হচ্ছে উপরে মিশিয়ে দিলাম কারণ সমস্যা হচ্ছে। আচ্ছা, তাহলে আমি উপরে আসলাম। তাহলে এখানে কি হবে, এখানে বা 63 গুণ এক্স আছে, তার মানে 63 এক্স গুণ 63 এক্স যোগ হচ্ছে 65 মাইনাস 65 এক্স ইকুয়াল টু, যদি আমরা এটা গুণ করি বজ্রগুণ তাহলে কি হচ্ছে 63 50, কেননা এখানে কিছু না মানে 1 আছে, তাহলে আমরা 1 দিয়ে এটাকে গুণ কি এটা হয়, আর এটা দিয়ে গুণ করলে 63 আচ্ছা, এবার শুধু সমাধান, কিছুই না। তাহলে এখানে 63x মাইনাস 65x ইকুয়াল টু, এখানে 63x 65x প্লাস 63 50 মাইনাস, এরপরে আসলে মাইনাস হয় 65 মানে 6500 ইকুয়াল টু, বাদ দিলে -2, এখানে বাদ দিলে কত হয় 6500, এখানে হচ্ছে 63, তাহলে হচ্ছে কত 150। আচ্ছা, মাইনাস হবে কারণ মাইনাসের সংখ্যা বড়, উভয় পক্ষ থেকে আমরা মাইনাস আউট করে দিব। তাহলে 2x ইকুয়াল টু 150 বা x ইকুয়াল টু বা 2x ইকুয়াল টু 150 বা x ইকুয়াল টু বাই 2, তাহলে কত হয় এখানে 7 দুগুণ 14, আচ্ছা 75, এত ওতে x সমান 75%। তাহলে আমরা কি পেলাম, 63 কপারের শতকরা পরিমাণ x সমান 75%। এখন 65 কপার এর শতকরা পরিমাণ কিভাবে বের করব, তাহলে আমরা এটা বের করার জন্য 100-র ভিতরে যদি 75 বাদ দিই তাহলে অবশ্যই পেয়ে যাব 63 কপারের শতকরা পরিমাণ। অতএব 65 কপার 65 কপার 63 তো পেয়েছি, কপার এর শতকরা পরিমাণ আমাদের কি ছিল, 63 কপার ছিল 100 x%, তাহলে 100 বিয়োগ আমরা 100 কি পেয়েছি, 101 পেয়েছি 75% সমান 25%। তাহলে 63 কপার হচ্ছে 75% আর 65 কপার হচ্ছে 25%। অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে আমরা উদ্দীপকে দেওয়া ছিল আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর, আমরা সূত্র দ্বারা নিয়ে আসলাম যেটা, এটা
ওইটা করলে আমরা আইসোটোপের শতকরা পরিমাণ এইভাবে বের করতে পারবো। আশা করছি অবশ্যই অবশ্যই বুঝতে পেরেছো, কারণ এর চেয়ে সহজ আর হয় বলে আমার মনে হয় না। তো যা হোক, গয়ের অ্যান্সার এই পর্যন্ত। এবার ঘয়ে বলা হচ্ছে উদ্দীপকের মৌলটি ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কি না বিশ্লেষণ করতে হবে। উদ্দীপকের মৌলটি হচ্ছে কপার এবং এর ইলেকট্রন সংখ্যা 29। আমরা সবাই জানি কপারের ইলেকট্রন বিন্যাস অবশ্যই সাধারণ নিয়মের ব্যতিক্রম। এর কারণ হচ্ছে অরবিটাল অরবিটাল সম্পূর্ণ মানে সুস্থি ইলেকট্রন বিন্যাস। দেখা যাক কিভাবে আমরা এটা অ্যান্সার করতে পারি। ঘ তাহলে ঘ হচ্ছে কপারের সাধারণ নিয়মের ইলেকট্রনের সাধারণ ব্যতিক্রম। কপারের সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে কপার 29। তাহলে সাধারণ হচ্ছে S1S2 2S2 2p6 3S2 3p6 3d9 4s2 সাধারণ ইলেকট্রন বিন্যাস। কিন্তু প্রকৃতপক্ষে ইলেকট্রন বিন্যাস হচ্ছে প্রকৃতপক্ষে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1। এর কারণ কি? এর কারণ হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন বিন্যাসের সুস্থিততা, অধিক সুস্থিত হওয়া। আমরা জানি যে একই অরবিটালে যদি পি এবং ডি উপশক্তি স্তর থাকে, পি এবং ডি থাকে, তাহলে একই শক্তি স্তরে যদি পি এবং ডি উপশক্তি স্তর থাকে, তাহলে যদি ওই উপশক্তি স্তর একই শক্তি স্তরে যদি পি ও ডি অরবিটাল বা উপশক্তি স্তর থাকে, তাহলে ওই অরবিটাল সম্পূর্ণ বা অর্ধপূর্ণ হলে সেই ইলেকট্রন বিন্যাসটা অধিক বেশি সুস্থিত হয়। এই কারণে ইলেকট্রন আসলে প্রবেশ করে আগে নিম্ন শক্তির অরবিটালে, তারপরে শক্তির উচ্চক্রমে পর্যায়ক্রমে প্রবেশ করে ইলেকট্রন বিন্যাসের সুস্থিরতা অর্জন করে। সেই অনুসারে এখানে যদিও 3D-তে 10টি ইলেকট্রন হওয়ার কথা ছিল, কিন্তু এখানে 3D-তে ইলেকট্রন এখানে 3D-তে ইলেকট্রন 9টা, কিন্তু ধরার কথা 10টা। তো এই জন্যই এখানে কি করে হয়েছে, 4s এর কাছ থেকে একটা ইলেকট্রন 3D ধার নিয়েছে। কেন ধার নিয়েছে? সম্পূর্ণতা অর্জনের জন্য। কারণ যদি 3D বা 4p 3D বা 3p একই শক্তি স্তরে থাকে, তাহলে সেই ইলেকট্রন যদি সম্পূর্ণ বা অর্ধেক পূর্ণ হয়, তাহলে সেই ইলেকট্রন বিন্যাসটা অধিক সুস্থিত হয়। আর এই সুস্থিরতা অর্জনের জন্যই 3D কি করেছে, 4s এর কাছ থেকে একটা ইলেকট্রন ধার নিয়ে তার সম্পূর্ণতা অর্জন করেছে। তো এই কারণেই কপারের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম, অধিক সুস্থিরতা অর্জনের জন্য। আশা করছি বুঝতে পেরেছো। তো এ পর্যন্তই, ভালো থেকো, থ্যাংক ইউ।